ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালো ও সুস্থ থাকার কামনায় মাইলস্টোন কলেজের পক্ষ থেকে আমি রিমা রানী বিশ্বাস, প্রভাষক, বাংলা বিভাগ, আমন্ত্রণ জানাচ্ছি নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের রিভিশন ক্লাসে। শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে 13 জুলাই তোমাদের অনলাইন পরীক্ষা। আর আমি আশা করি বাংলা দ্বিতীয় পত্রের অনলাইন সিলেবাস তোমরা আয়ত্ত করে ফেলেছ। তারপরেও এই অংশগুলো থেকেই আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের দেখাবো। তাহলে আর দেরি না করে এসো, আমি বোর্ডে তোমাদের সিলেবাস লিখে রেখেছি। তারপর আমি বলি যে তাহলে তোমরা বই খাতা কলম নিয়ে বসো, গুরুত্বপূর্ণ জিনিস নোটস করো। দেখো, শুরুতে আমি বলবো আবার যে মান বন্টন নিয়ে। এখানে কত মার্কসের পরীক্ষা হবে? 50 মার্কসের। 50 মার্কসের মধ্যে 30 মার্কস থাকবে বহু নির্বাচনী অংশ থেকে। এই বহু নির্বাচনী অংশ তোমরা যেভাবে গুগল ডক্স অ্যাপস এর মাধ্যমে পরীক্ষা দাও, ঠিক সেভাবেই পরীক্ষা দিবে। আর বাকি 20 মার্কস নির্মিত অংশ থেকে আসবে। তো বহু নির্বাচনী অংশ কোন অংশ থেকে আসবে? বাংলা ভাষার যে তোমাদের যে বাংলা ব্যাকরণ বই আছে, সেই ব্যাকরণ বইয়ের যে অংশগুলো সিলেবাসে দেওয়া আছে, সেই অংশগুলো থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসবে। দেখো, বোর্ডের সিলেবাসটা, বহু নির্বাচনী সিলেবাসটা লিখেছি। দেখো, ভাষা, বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়, ধ্বনিতত্ত্ব, ধ্বনির পরিবর্তন, নত্যবিধান, সত্যবিধান, পদ প্রকরণ, সন্ধি, সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়া প্রয়োগ। এই কয়টা টপিকস থেকে তোমাদের বহু নির্বাচনের প্রশ্ন আসবে। শুরুতে আমি কথা বলবো তোমাদের ভাষা নিয়ে। তোমরা শুরুতেই ভাষা পড়তে গেলে অবশ্যই ভাষার সংজ্ঞা পড়বে, এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের আমরা যখন পড়িয়েছি আন্ডারলাইন করে দিয়েছিলাম যে ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার স্থান কত, পৃথিবীতে প্রায় কত কোটি লোকের মুখের ভাষা বাংলা। তারপর আসতে পারে যে দেশকাল পরিবেশ ভেদে কিসের পার্থক্য হয়। হতে পারে যে বাংলাদেশ ছাড়াও আর কোন অঞ্চলের মানুষের মুখের ভাষা বাংলা। এই বিষয়গুলো তোমরা এই অংশ থেকে খেয়াল করবে। এবং এই অংশের মধ্যে আছে যে ভাষা কত প্রকার, এবং এই সাধু ভাষা এবং চলিত ভাষার বৈশিষ্ট্যগুলো, কোন ভাষা সর্বজন স্বীকৃত, আবার আঞ্চলিক ভাষার অপর নাম কি, এগুলো দেখতে হবে। এছাড়াও এখান থেকে এইভাবে কোশ্চেন হয় যে তদ্ভব শব্দবহুল কোন ভাষা, বা তৎসম শব্দবহুল কোন ভাষা। কোন ভাষা তৎসম শব্দবহুল? সাধু ভাষা। গুরুগম্ভীর ভাষা কোনটি? সাধু ভাষা। বা নাটকের সংলাপে অনুপযোগী ভাষা কোনটি? সাধু ভাষা। সহজ সরল ভাষা কোনটি? চলিত ভাষা। এইভাবে এখান থেকে কোশ্চেন হয়। আর এই ভাষার চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে তোমার বাংলা ভাষার শব্দ ভান্ডার, যা থেকে তোমাদের বোর্ড কোশ্চেনেও অনেক কোশ্চেন এসে থাকে। এই শব্দ ভান্ডারের অংশটুকু তোমাদের ভালোভাবে পড়তে হবে। বাংলা ভাষার শব্দ ভান্ডার কয়টি? আমরা পড়েছি 5টি: তৎসম, তদ্ভব, অর্ধতৎসম, দেশি ও বিদেশি। এখানে এই প্রত্যেকটা শব্দেরই তোমার সংজ্ঞা পড়তে হবে এবং উদাহরণ করতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। কারণ এখান থেকে সংজ্ঞা যেমন আসে, তেমনি তোমাদের উদাহরণ দিয়ে দেয় যে বালতি কোন শব্দ, আসতে পারে চন্দ্র কোন শব্দ, আসতে পারে স্যারাদ্দ কোন শব্দ, এই কারণে আসতে পারে ফুল হাতা কোন শব্দ। এই কারণে এই শব্দ ভান্ডারের অংশ থেকে তোমাদের খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শব্দ ভান্ডার বা শব্দগুলো মনে রাখতে হবে। দ্বিতীয় পর্যায়ে আসো বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়, বাংলা ব্যাকরণ কি জানবে, এবং এই ব্যাকরণের মধ্যে আলোচিত বিষয় কয়টি? 4টি, যেটা তোমরা গ্রামার বই দেখেছ যে তোমাদের ব্যাকরণ বইয়ের মধ্যে আছে, যে ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, অর্থতত্ত্ব। এবং এই তত্ত্বগুলোর মধ্যে কোন কোন বিষয় আলোচিত হয়। এখান থেকে আসতে পারে যে সমাস কোন তত্ত্বের আলোচিত বিষয়, সন্ধি কোন তত্ত্বের আলোচ্য বিষয়, আসতে পারে নত্য সত্যবিধান কোন তত্ত্বের আলোচ্য বিষয়। এইগুলো হচ্ছে তোমার এই বাংলা ব্যাকরণ ও আলোচ্য বিষয়ের অংশ। এখানে আমার গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, সেটা কিছু তোমার হচ্ছে শব্দ, যেমন এখানে কিছু বাক্য রয়েছে। দেখো, যে বিভক্তিহীন নাম শব্দকে কি শব্দ বলা হয়? প্রাতিপদিক। এগুলো মনে রাখতে হবে। এখানে প্রকৃতি ও প্রত্যয় নিয়ে তোমাদের কথা আছে। প্রকৃতি কি, প্রত্যয় কি? প্রকৃতি হচ্ছে কি, যে বাংলা ভাষার যে শব্দাংশকে বা বাংলা ভাষার যে শব্দকে আর কোনো ক্ষুদ্র অংশে ভাঙা যায় না, তাকে বলা হয় প্রকৃতি। এই প্রকৃতি কত প্রকার? প্রকৃতি হচ্ছে 2 প্রকার: নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতি। এবং এই নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যয়।
এই আবার বলা যায় যে ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয় তাকে কৃৎ প্রত্যয়, আবার নাম প্রকৃতির সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয় তাকে কি বলা হয়? তদ্ধিত প্রত্যয়। এছাড়াও এখান থেকে কৃৎ প্রত্যয় সাধিত শব্দকে কি বলা হয়, তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দকে কি বলা হয়, এই বিষয়গুলো এখান থেকে আসে। তোমরা এই বিষয়গুলো খুব ভালো মতো দেখবে এবং আয়ত্ত করবে। তৃতীয় খেয়াল করো যে ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বটা কি? যে ধ্বনিতত্ত্বের চ্যাপ্টারের মধ্যে তোমরা শুরুতেই ধ্বনি কি সেটা পড়বে, তারপরে ধ্বনি কত প্রকার সেটা পড়বে, তারপরে যেমন এই স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির লিখিত সাংকেতিক রূপকে কি বলা হয়, তারপরে এই স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি মোট কয়টি পড়েছি আমরা? 50টি। স্বরধ্বনি হচ্ছে 11টি আর ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 39টি, মোট 50টি। এই অধ্যায় যখন আমরা তোমাদের পড়িয়েছিলাম তখন সুন্দর করে চার্টের মাধ্যমে আমরা এই বর্ণগুলোকে ভাগ করে দেখিয়েছিলাম যে সেখানে ক থেকে ম পর্যন্ত মোট কয়টি স্পর্শধ্বনির সংখ্যা রয়েছে? 25টি। এবং এই ক বর্গ, চ বর্গ, প বর্গ অর্থাৎ প্রত্যেকটা লাইনে 5টি করে বর্ণ আছে। এই 5টি বর্ণের একটা করে নাম হলো বর্গ, আর প্রথম বর্ণ অনুযায়ী আমরা বর্গ ভাগ করে থাকি, যেমন ক বর্গ, প বর্গ। তো খেয়াল করো যে যেমন আমি মনে করি যে এখানে যদি আমি বলি যে ক, খ, গ, ঘ আর হচ্ছে উম, এখন এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই মোট 5টা বর্ণ থাকে একটা করে বর্গ। এই বর্গ আবার উচ্চারণ স্থান অনুযায়ী এই বর্গগুলোর আবার নামকরণ করা আছে, সেগুলো তোমাদের পড়তে হবে। এছাড়া এর মধ্যে আছে যে পার্শ্বিক ধ্বনি কোনটি, কম্পিত ধ্বনি কোনটি, তারপরে আসতে পারে যে পরাশ্রয়ী বর্ণ কোনগুলো, আসতে পারে যে শীষ বর্ণ কতগুলো, আসতে পারে উষ্ম বর্ণ কতগুলো। আবার এখান থেকে প্রশ্ন হয় যে অঘোষ ধ্বনি কোনগুলো বা ঘোষ ধ্বনি কোনগুলো, আসতে পারে মহাপ্রাণ ধ্বনি কি, অল্পপ্রাণ ধ্বনি কি। অঘোষ ধ্বনি কোনগুলো? যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে বলা হয় অঘোষ ধ্বনি। যেমন সেগুলো হচ্ছে বর্গীয় প্রথম এবং দ্বিতীয় বর্ণ, অর্থাৎ এই বর্গীয় প্রথম এবং দ্বিতীয় বর্ণ হচ্ছে অঘোষ আর দ্বিতীয় এবং তৃতীয় বর্ণ হচ্ছে ঘোষ। আবার আসে যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? মহাপ্রাণ ধ্বনি। আর বাতাসের চাপের আধিক্য কম থাকলে কি হয়? অল্প প্রাণ ধ্বনি। তাহলে বর্গীয় প্রথম এবং তৃতীয় বর্ণের নাম হচ্ছে কি? অল্প প্রাণ, এবং দ্বিতীয় এবং চতুর্থ বর্ণের নাম হচ্ছে মহাপ্রাণ। এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে এখান থেকে, কারণ ধ্বনিতত্ত্ব চ্যাপ্টারের এই বিষয়গুলো এখান থেকে গুরুত্বপূর্ণ বেশি। তারপরে খেয়াল করো যে এখানে আবার পাবা যে নাসিক্য বর্ণ কোনগুলো বা নাসিক্য বর্ণ কয়টি। এই বিষয়গুলো আমি আশা করি যে তোমরা খুব ভালো মতো আয়ত্ত করবে এবং এখান থেকে ভালো ফলাফল আসবে। তাহলে খেয়াল করো তারপরে চ্যাপ্টার হলো ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তন হয় কিসের কারণে? ধ্বনির পরিবর্তন হয় ভাষার পরিবর্তনে, ধ্বনির পরিবর্তনের কারণে ভাষার পরিবর্তন হয়ে থাকে। আর এই ধ্বনির পরিবর্তনের বিভিন্ন কারণে হয়ে থাকে এবং এর বিভিন্ন নামকরণ রয়েছে। কি কি তোমরা পড়েছো? আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম, অর্থাৎ আদিতে স্বরের আগমন ঘটলে আদি স্বরাগম, মধ্যে স্বরের আগমন অর্থাৎ স্বরবর্ণ বা স্বরধ্বনির আগমন ঘটলে তাকে মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম হচ্ছে ঠিক এরকম। আবার আসতে পারে যে ধ্বনি বিপর্যয় কি, যে ধ্বনি বিপর্যয় হলো পরস্পর স্থান বিনিময় করলে সেটাকে বলা হয় ধ্বনি। এখানে খেয়াল করো যে পিচাস, পি চাষ, না বললাম পিশাচ বললাম, পি সাজ, অর্থাৎ পরস্পর জায়গা স্থান পরিবর্তন করার জন্য এটা হয়ে গেছে ধ্বনির পরিবর্তন। আবার খেয়াল করো এখানে আমি এটুকু মুছে দিই কারণ এটা আমাদের আলোচনা বাইরে, আমি উপরে লিখি। শুরুতে আমি সরি যে আমার বোর্ডটা ছোট। এছাড়াও আসতে পারে যে দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে কি বলে। এখান থেকে সংজ্ঞাও হতে পারে আবার উদাহরণও দিয়ে দিতে পারে। যেমন দেখো এখানে হতে পারে যে লাল, এভাবে আসতে পারে নাল। এটি কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ? তোমাকে দিতে হবে বিষমীর ভবন, কারণ কি যে দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে কি বলা হয়? বিষমীর ভবন।
আবার এইভাবে আসতে পারে যে দুটি স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য শব্দের মাঝখানে যদি স্বরের আগমন ঘটে তাকে কি বলা হয়, সেই ক্ষেত্রে তাকে কি বলা হয়, স্বরসঙ্গতি। কারণ এই চ্যাপ্টার থেকে তোমাকে অবশ্যই সংজ্ঞা এবং উদাহরণ খুব ভালো মতো আয়ত্ত করতে হবে, খুবই ভালো মতো, যে তা না হলে তুমি এখান থেকে কোনো অ্যান্সার করতে পারবে না। কারণ এইখান থেকে কোশ্চেনই হয় উদাহরণ থেকে অথবা সংজ্ঞামূলক অংশ থেকে। তাহলে আমরা কি জানতে পেরেছি যে এখান থেকে কোশ্চেন কিভাবে হয়, ধ্বনির পরিবর্তন থেকে। ধ্বনির পরিবর্তন থেকে তোমার প্রশ্নই হয় সংজ্ঞা এবং উদাহরণ। তাহলে ক্লিয়ার? আমরা দ্বিতীয় টপিকসে চলে যাই। আমরা আলোচনা করব সন্ধি। সন্ধি কি? যে দুটি শব্দের মিলনকেই বলা হয় সন্ধি। এই সন্ধির সংজ্ঞা জানার সাথে সাথে সন্ধি কত প্রকার এটা জানতে হবে। যে বাংলা সন্ধি হচ্ছে দুই প্রকার। কি কি? স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি। এবং স্বরসন্ধির সংজ্ঞা ও ব্যঞ্জন সন্ধির সংজ্ঞা আমাদের জানতে হবে। কি? স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে বলা হয় স্বরসন্ধি। আর ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরধ্বনির বা ব্যঞ্জনের সঙ্গে ব্যঞ্জনের বা ব্যঞ্জনের সঙ্গে স্বরের মিলনে কোন সন্ধি হয়? ব্যঞ্জন সন্ধি। এভাবে তোমাদের সংজ্ঞামূলক কোশ্চেন হতে পারে, আবার হতে পারে তোমার এখান থেকে উদাহরণ দিয়ে দিতে পারে। কিভাবে? যে এভাবে দেখো, অ এবং অকার মিলে কি হয়? আকার। যেমন কি নর্য কদম, এখানে অকার আবার এখানে অকার মিলে এখানে কি হয়ে গেছে? আকার। আবার পরীক্ষা হতে পারে যে পরি যোগ ইক্ষা, এখানে হ্রস্ব ইকার আর এখানে দীর্ঘ ইকার, তাহলে হ্রস্ব এবং দীর্ঘকার মিলে কি হয়ে যায়? দীর্ঘিকার। এই জন্য এখানে হয়ে গেছে দীর্ঘিকার। তাহলে পরি যোগ ইক্ষা। আবার আসতে পারে নর যোগ অধম, এখানে অ মিলে হয়ে গেল কি? নরাধম। এই যে এই ধরনের কখনো সন্ধি বিচ্ছেদ করা দেখাতে বলতে পারে, আবার কখনো বা উদাহরণ দিয়ে দিতে পারে এটি কোন সন্ধির উদাহরণ, এটা দিয়ে দিতে পারে। তাহলে আমি আশা করি যে সন্ধির বিষয়টা তোমাদের ক্লিয়ার। আবার এইভাবে তোমার যদি মনে করো যে সংস্কৃত সন্ধি কত প্রকার, সেটা তিন প্রকার। তিন প্রকার কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, কারণ এখানে অ্যাড হচ্ছে কি? বিসর্গ সন্ধি। এখানেও ঠিক তুমি উদাহরণ এবং সংজ্ঞাগুলো খেয়াল করলে তুমি খুব সহজেই সন্ধি বুঝতে পারবা এবং এখান থেকে অ্যান্সার করতে পারবে। তারপরে খেয়াল করো যে আমরা আলোচনা করব সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ। আমি শুরুতেই পদ প্রকরণ যখন পড়িয়েছিলাম ওখানে কিন্তু ক্রিয়াপদ তোমাদের দেখিয়েছিলাম যে ক্রিয়া কত প্রকার, দুই প্রকার, সমাপিকা এবং অসমাপিকা। সমাপিকা ক্রিয়াটা কি বলেছিলাম? যে সম্পূর্ণ বাক্যকে বলা হয় সমাপিকা ক্রিয়া, অর্থাৎ একটা বাক্যের বা একটা কাজের সমাপ্তি বোঝালে সেটা হয় সমাপিকা ক্রিয়া, এবং একটি কাজে অসমাপ্ত বোঝালে তাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। এবং পরীক্ষায় এই অংশটা থেকে আসে যে কোন অর্থ থেকে বা কোন দিক মানে কোন অর্থে এইগুলোর প্রয়োগ দেখায়। যে যেমন মনে করো যে 4টা বাজলে স্কুল কি হবে? ছুটি হবে। 4টা বাজলে কি হবে? স্কুল ছুটি হবে। এটি কোন অর্থে প্রকাশিত হয়েছে? তাহলে অবশ্যই কার্যক্রম করা অর্থে। যে এখন তুমি যাও, এটা কি? বা আমার এখন যেতে হবে। এই যে আমার এখন যেতে হবে, যদি এটা বলি যে আমার এখন যেতে হবে, পরীক্ষা এইভাবে আসবে যে আমার এখন যেতে হবে, এটি কোন অর্থে বুঝিয়েছে? কোন অর্থে বুঝিয়েছে? তাহলে তোমরা অবশ্যই কি লিখবে? যে এটি হচ্ছে ইচ্ছা প্রকাশে অর্থে বুঝিয়েছে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে সন্ধি কি? সন্ধিও ঠিক এরকম সংজ্ঞা, উদাহরণ করতে হবে এবং নিয়ম করতে হবে। ঠিক এখানে সমাপিকা, অসমাপিকা ক্রিয়া কি সম্পূর্ণ বাক্য জানার পরে তোমার এখান থেকে কি কি অর্থে এগুলো ব্যবহার করা হয়ে থাকে এই উদাহরণ দিয়ে দেয়, তোমাদের ওই অর্থটা এখানে লিখতে হয়। তাহলে আমরা গ্রামার অংশ সবই জানতে পারলাম, ভাষা, নত্ব, শব্দবিধান, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, তারপরে জানলাম ধ্বনিতত্ত্ব, ধ্বনির পরিবর্তন, সন্ধি ও সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার প্রয়োগ। আর এই অংশটা থেকেই তোমাদের বহু নির্বাচনে 30টা প্রশ্ন আসবে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনগুলো? যে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে খুব সহজেই এই অংশটা থেকে 30 মার্কসের কোশ্চেন তুমি আয়ত্ত করতে পারবে।
যে আমরা আলোচনা করব নত্ব ও সত্যবিধান নিয়ে। নত্ব সত্যবিধান কি এটা আমাদের আগে জানতে হবে। যে বাংলা ভাষায় তৎসম শব্দের বানানে মূর্ধন্য নয়ের ব্যবহারকে বলা হয় নত্যবিধান, এবং বাংলা ভাষায় তৎসম শব্দের বানানে মূর্ধন্য স-এর ব্যবহারকে বলা হয় সত্যবিধান। তাহলে আমাদের পাঠ্য বই দেখবা এই মূর্ধন্য এবং মূর্ধন্য স-এর কিছু নিয়মাবলী রয়েছে। এগুলো তোমাদের ভালো মতো আয়ত্ত করতে হবে, কারণ এখান থেকেই প্রশ্ন হয়। কিভাবে প্রশ্ন হয়? যে ট বর্গীয় বর্ণের আগে কি বসে? মূর্ধন্য। র বর্গীয় বর্ণের পরে কি বসে? মূর্ধন্য স। এছাড়া স্বভাবত কিছু কারণে বা স্বভাবত বিভিন্ন পর্যায়ে বা স্বভাবতই দেখা যায় কিছু কিছু জায়গায় মূর্ধন্য ন-এর ব্যবহার হয়ে থাকে, এবং তোমাদের পাঠ্য বইয়ে কবিতা আকারে দেয়া আছে বা কিছু শব্দ দেয়া আছে, এগুলো তোমরা মুখস্থ করে নিবে। কারণ এমন হতে পারে যে এই কবিতা থেকে কোনো একটি শব্দ তোমাদের তুলে দিয়ে বলবে যে এখানে কোনটির ব্যবহার হবে, তাহলে অবশ্যই সেখানে মূর্ধন্য ন-এর ব্যবহার হবে, কারণ সেখানে নিয়মের বাইরে হলেও ওখানে স্বভাবত কারণেই মূর্ধন্য হয়ে আসছে বলেই ওখানে মূর্ধন্য হবে। তাহলে তোমরা এই নত্ব এবং সত্যবিধান থেকে তোমরা এই রুলসগুলো ভালো মতো পড়বে এবং কি করবে? পরীক্ষায় ভালো ফলাফল করবে। তারপরে আমরা কি করব? তারপর করবো পদ প্রকরণ নিয়ে। কি? পদ প্রকরণ। পদ কি? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে কি বলা হয়? পদ। এই পদ কত প্রকার? পদ কত প্রকার? 5 প্রকার। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তো এই বিশেষ্য কি, বিশেষণ কি, তারপর সর্বনাম কি, ক্রিয়া কি, অব্যয় কি, এগুলো জানতে হবে। তারপর আমাদের অব্যয়ের পাঠ এবার নেই। তাহলে এবারের পাঠ কি আছে? ক্রিয়াপদ পর্যন্ত। তাহলে আমরা শুরুতেই কি দেখি যে বিশেষ্য সংজ্ঞা কি? যে কোনো কিছুর নামকে বলা হয় বিশেষ্য। হতে পারে সেটা দেশের নাম, জাতির নাম। আর নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে বলা হয় সর্বনাম। আর বিশেষ্য আর সর্বনামের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ নির্দেশ করে কি? বিশেষণ। এই সংজ্ঞাগুলো তোমরা ভালো মতো করবে। আর কোনো কিছু কাজ করাকে বলা হয় ক্রিয়াপদ। আর এখান থেকে উদাহরণ হিসেবে আসতে পারে, যেমন মনে করো যে দিয়ে দিতে পারে যে নীল আকাশ। নীল আকাশ, তো কি এটা আকাশের অবস্থান কেমন? নীল, অর্থাৎ নাউনের অবস্থান নির্দেশ করছে, এই কারণে এটা হয়ে গেছে কি? বিশেষণ। এইভাবে তোমাদের দিতে পারে যে রহিম খেলছে। রহিম কি করছে? রহিম খেলছে। রহিম খেলছে, খেলছে। তাহলে এই খেলছেটা কি? খেলছেটা হলো একটি ক্রিয়া, কারণ কাজ করাকে কি বলা হয়? ক্রিয়া বলা হয়। আমি পদ প্রকরণ থেকে কি দেখলাম? যে পদ প্রকরণ থেকে আমরা বিশেষ্য দেখলাম, বিশেষণ দেখলাম, সর্বনাম দেখলাম, ক্রিয়া দেখলাম। তাহলে এই ক্রিয়াপদেরই বিভিন্ন বিভাজন আমরা ওখানে দেখবো যে ক্রিয়াপদ কত প্রকার, ক্রিয়াপদ 2 প্রকার, সমাপিকা এবং অসমাপিকা। এবং এই সমাপিকা ক্রিয়া কি? সম্পূর্ণ বাক্যকে বলা হয় সমাপিকা ক্রিয়া, এবং অসম্পূর্ণ বাক্যের নামই হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এবং এখানে বিভিন্ন বিভাজন আমরা পাবো ক্রিয়ার আরো, যে অকর্মক্রিয়া, দ্বিকর্মক্রিয়া, সকর্মক্রিয়া, প্রযোজ্যকর্তা বা প্রযোজককর্তা, এইগুলো কিন্তু আমরা পাবো এই ক্রিয়াপদের মধ্যে। এবং এই ক্রিয়াপদের এই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে। অকর্মক্রিয়া কাকে বলে, সকর্মক্রিয়া কাকে বলে, বা দ্বিকর্মক্রিয়া কাকে বলে, এগুলো কিন্তু তোমাদের এই পদ প্রকরণের ক্রিয়াপদের চ্যাপ্টারে আছে, যা তোমাদের পরবর্তীতে সমাপিকা, অসমাপিকা এবং যৌগিক ক্রিয়ার যে প্রয়োগ এখানে লাগবে। কারণ এই অংশটার উপরে নির্ভর করবে ওইখানে তোমার প্রয়োগ দেখানো। তাহলে আমরা কি পদ প্রকরণ বুঝতে পেরেছি? পদ প্রকরণ থেকে এই বিষয়গুলো যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। এ পর্যায়ে আমরা আলোচনা করব প্রতিবেদন। প্রতিবেদন কয় ধরনের বলেছিলাম? 2 ধরনের আমরা পড়বো, আমাদের সিলেবাসে আছে। কি কি? সংবাদ প্রতিবেদন আর একটা হচ্ছে তদন্ত প্রতিবেদন। তো সংবাদ প্রতিবেদন কি? সংবাদ প্রতিবেদন হচ্ছে যে সংবাদদাতা, অর্থাৎ যে পত্রিকায় চাকরি করে সেই পত্রিকার নিজস্ব সংবাদদাতা যদি কোনো ঘটনাকে তার পত্রিকায় উপস্থাপন করতে চায়, সেই ক্ষেত্রে তারা কোন নিয়মে লেখে সেটা খেয়াল করো। যে শুরুতেই শিরোনাম, শুরুতেই কি থাকে? শিরোনাম। শিরোনাম কি? যদি চাই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনগণের দুর্ভোগের কারণ বিষয়ে একটি প্রতিবেদন লেখো, সেই ক্ষেত্রে আমি শিরোনাম কি লিখতে পারি? শিরোনাম সুন্দর এবং আকর্ষণীয় এবং ছোট হতে হয়। সেই জন্য আমি লিখেছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনগণের দুর্ভোগ। লিখে আমি কি করেছি?
আন্ডারলাইন করেছি, অবশ্যই আন্ডারলাইন করতে হবে। আন্ডারলাইন করার পরে আমি কি করলাম এখানে, যে ওই পত্রিকার নিজস্ব সংবাদদাতা, এই কারণে আমি এখানে নিজস্ব সংবাদদাতা লিখেছি, তারপরে তার নামের অক্ষর, তারপরে আমি দৈনিক ইত্তেফাক অর্থাৎ পত্রিকার নাম, তারপরে লিখলাম কি স্থানের নাম। লেখার পরে আমি যদি এখানে জায়গা থেকে থাকে তাহলে এখান থেকে লেখা শুরু করব, আর যদি জায়গা না থাকে তাহলে আমি এখান থেকে শুরু করব। আমি শুরুতেই তোমাদের কাছে সরি বলে নিচ্ছি, কারণ আমার বোর্ডটা অনেক ছোট, যার কারণে আমি লিখে দেখাতে পারছি না ভালো মতো। তারপরেও আমি চেষ্টা করছি তোমাদের জন্য। এখান থেকে তুমি শুরু করবে, না হলে এখান থেকে শুরু করবে। লেখা শেষ হয়ে গেল, লেখা শুরু করেছো, লেখা শুরুর পরে তোমার শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে তুমি এখানে তোমার নামের অক্ষর দিতে পারো, দিবে। তারপরে লাস্টে যে কাজটা করবে সেটা হচ্ছে অবশ্যই এই বক্সটা আঁকাতে হবে। এই বক্সটা না আঁকালে হবে না। এখানে বক্স আঁকানোর পরে এখানে প্রতিবেদকের নাম, এখানে যে নামটা লিখেছো এখানে তুমি সেই নামে অক্ষরটা ব্যবহার করলে। তারপর প্রতিবেদনের বিষয়, ঠিক এইটা যা সেটা তুমি উল্লেখ করবে, যে দ্রব্য মূল্যের এটা এটা তুমি এখানে যা আছে বক্সটা আরেকটু বড় করবে, বড় করে এই শিরোনামটা যা আছে এখানে লিখে দিবে। লেখার পরে যে প্রতিবেদন তৈরির সময়, সেটা সকাল 10টা হতে পারে, দুপুরে 1টা হতে পারে, বা বিকাল 5টা হতে পারে, সেটা দিতে পারো। তারপরে স্থান, এখানে যে স্থানটা তুমি লিখবে, কোথায়, এখানে এই স্থানটা তুমি এখানে দিবে, যে ঢাকা, বা এখানে তুমি দিলে সকাল 10টা, সকাল 10টা 10 মিনিট বা 10 ঘটিকা লিখলাম, ঘটিকা। আর এখানে তারিখ লিখবে, যে তারিখে তুমি হচ্ছে এটা লিখছো সেই তারিখ। যেমন আমি এখানে যদি দিই 8/7/20, তাহলে আমি কি বলেছি, যে একজন নিজস্ব পত্রিকার নিজস্ব সংবাদদাতা যদি কোনো লেখা উপস্থাপন করতে যায় সেই ক্ষেত্রে তারা কি ব্যবহার করে বা কিভাবে তারা লেখে সেই নিয়েও আমি তোমাদের দেখিয়েছি। শুরুতে আমি বলেছি যে শিরোনাম অবশ্যই লিখতে হবে, আন্ডারলাইন করবে, তারপরে নিজস্ব সংবাদদাতা, তার নামের অক্ষর, তারপর সেই পত্রিকার নাম, স্থানের নাম দিয়ে তুমি লেখা শুরু করবে। যে এই বিষয়গুলোকে হাইলাইটস করে বা এই বিষয়গুলোর বিষয়ে তুমি এখানে অনুচ্ছেদ আকারে লিখতে পারো। 3-4 অনুচ্ছেদ হলেও কোনো সমস্যা নেই। তারপরে আসবে যে বিনীত ক। এরপরে লেখা শেষ হয়ে যাবে, লেখা শেষে সুন্দর করে বক্স আঁকিয়ে এর মধ্যে কোনো আন্ডারলাইন না করে একটি বক্সের মধ্যেই প্রতিবেদকের নাম, তারপর প্রতিবেদনের বিষয় যেটা শিরোনামে লিখবে সেটা, তারপর প্রতিবেদন তৈরির সময়, যে সময়টাই লিখবে সেই সময়টা, প্রতিবেদন তৈরির স্থান অর্থাৎ কোন স্থান থেকে লেখা হচ্ছে সেটা, আর প্রতিবেদন তৈরির তারিখ লিখলে তুমি এখান থেকে মার্কস পাবে ভালো। তাহলে আমরা সংবাদপত্রের প্রতিবেদন বুঝেছি। তাহলে এই পর্যায়ে আমরা দেখব তদন্ত প্রতিবেদন। পূর্বে তোমাদের ব্যাকরণ অংশ নিয়ে কথা বললাম, এখন কথা বলবো নির্মিতি অংশ। এখানকার সিলেবাস কি, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, চিঠি, আবেদনপত্র, আর সংবাদপত্রে প্রকাশের পত্র, আর হচ্ছে প্রতিবেদন। সারাংশ সারমর্ম, সারাংশ সারমর্ম আমি ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম। তারপরেও যদি কমন না আসে তাহলে তোমরা এখানে কিভাবে লিখবে, ওই যে অংশটা দেয়া থাকবে সারাংশ অথবা সারমর্মটা বারবার ভালো মতো পড়ে সেখান থেকে গুরুত্বপূর্ণ এবং মূল জিনিসটাকে খুঁজে বের করে ছোট আকারে লিখে দিলে এখান থেকে মার্কস পাওয়া যায়। আর তারপরে আসো ভাব সম্প্রসারণের বিষয়। ভাব সম্প্রসারণও তোমাদের পড়ানো হয়েছিল। এখানে যে সম্প্রসারিত ভাব, মূল ভাব, মন্তব্য, এই জিনিসগুলো কিন্তু তোমরা খুব সুন্দরভাবে খাতায় উপস্থাপন করবে। তারপরে আসো চিঠিপত্র। চিঠি তোমরা লিখতে পারো, আবেদনপত্র লিখতে পারো, কিন্তু সংবাদপত্রে প্রকাশের যে পত্র এটা লিখতে গেলে বা এটার সঙ্গে তোমরা পরিচিত নয়। তারপরও আমরা কিন্তু ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম। তারপরও আমি বলছি যে সংবাদপত্রে প্রকাশের পত্র হচ্ছে যে আমার এলাকায় কি যানজট সমস্যা, এই বিষয়টা সরকারের দৃষ্টিতে পড়ছে না। সরকারের দৃষ্টিতে পড়ার জন্য আমার এই লেখাটা সংবাদপত্রে প্রকাশ করতে হবে। তাহলে কার বরাবর লিখবো আমরা? তাহলে আমাকে তো অবশ্যই কি করতে হবে, আবেদন করতে হবে। কাকে?
সম্পাদককে। তাহলে ঠিক আবেদনপত্রের মতোই আমরা তারিখ দিব, তারপরে সম্পাদক, দৈনিক ইত্তেফাক পত্রিকা, তারপর কারণ বাজার ঢাকা, এরকম স্থানের নাম, তারপরে বিষয় দিব, তারপরে তোমার জনাবে চলে যাব যে আপনার বহুল প্রচারিত ইত্তেফাক পত্রিকায় চিঠিপত্র কলামে নিম্নলিখিত চিঠিটুকু প্রকাশ করলে কৃতার্থ হবে দিয়ে বিনীত এলাকাবাসীর পক্ষে তুমি নাম দিয়ে দিতে পারো। তারপরে তুমি এখানে শিরোনাম ব্যবহার করে আন্ডারলাইন ব্যবহার করবে। আন্ডারলাইন দেওয়ার পরে তুমি যে সমস্যার জন্য সংবাদপত্রে আবেদন করছো সেই সমস্যাটুকু তুমি একটি কলামের মাধ্যমে লিখবে। তারপরে সেটাই অবশ্যই তুমি লাস্টে বক্স দিবে। কি বক্স দিবে? যেভাবে চিঠি লিখে তুমি কি করো, খাম আঁকাও না, খাম আঁকিয়ে দেখাও না, যে সেখানে প্রাপক প্রেরক তাদের নাম ঠিকানা দাও না, কারণ এই চিঠিটাও তো সম্পাদক বরাবর পৌঁছাতে হবে। এই কারণে এখানেও ঠিক ওই রকমই খাম আঁকিয়ে যে ঠিকানাটা তুমি দিবে, যে সম্পাদক দৈনিক ইত্তেফাক পত্রিকা, কারণ বাজার ঢাকা, তাহলে সেটা সম্পাদকের কাছে পৌঁছে যাবে। তাহলে আমি এই ক্ষেত্রে তোমাদের কি দেখালাম, যে সারাংশ দেখালাম, সারমর্ম দেখালাম, ভাব সম্প্রসারণ দেখালাম, চিঠি, তারপরে আবেদনপত্র এবং সংবাদপত্রের প্রকাশের যে পত্র সেটিও কিন্তু তোমাদের দেখিয়েছি। এখন আমাদের বাকি আছে একটি টপিকস, সেটা হলো প্রতিবেদন। কিন্তু প্রতিবেদনের কি কোনো ক্লাস হয়েছিল তোমাদের? প্রতিবেদনের কোনো ক্লাস হয়নি। এই প্রতিবেদন আমাদের যে সিলেবাসে দুই ধরনের প্রতিবেদনের কথা আছে। কি? প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আর হলো সংবাদ প্রতিবেদন। তো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন সাধারণত এটাকে আবার বলা হয় তদন্ত প্রতিবেদন বা অনুসন্ধানীমূলক প্রতিবেদন। কিন্তু এই নিয়মগুলো তোমরা একটু বুঝবে এবং সুন্দর মতো খাতায় লিখে নিবে, যে দুই ধরনের প্রতিবেদন যে আমরা পরীক্ষায় লিখবো, এই দুই ধরনের প্রতিবেদনটা কি। আমি কি বলেছি শুরুতেই, যে তদন্ত প্রতিবেদন এবং সংবাদ প্রতিবেদন। তাহলে তদন্ত প্রতিবেদন এবং সংবাদ প্রতিবেদনের নিয়মগুলো তোমরা খাতায় লিখে নাও এবং ভালো করে দেখো, কারণ নিয়ম যদি ভুল হয় তাহলে এখানে কিন্তু মার্কস দিবে না। দেখো নিয়ম, আমি শুরুতে দেখো তোমাদের তদন্ত প্রতিবেদন, তদন্ত বা অনুসন্ধানী প্রতিবেদন। তাহলে এখান থেকে আমি শুরু করি, যে মনে করো যে তোমার বিদ্যালয়ে কি হয়ে গেছে, বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হয়ে গিয়েছে সম্প্রতি, কিন্তু তোমার প্রধান শিক্ষক কি বললেন, তোমাকে দায়িত্ব দিলেন যে তুমি এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করে এনে তাকে দেখাও। তো সেই ক্ষেত্রে তুমি কিভাবে লিখবে সেই নিয়মই এখন তোমাকে দেখাবো। দেখো আমরা এখন আলোচনা করব তদন্ত প্রতিবেদন নিয়ে। তদন্ত প্রতিবেদন অনুসন্ধানীমূলক প্রতিবেদন, অর্থাৎ আমার প্রধান শিক্ষক বা অধ্যক্ষ কি করবে, যে আমাকে একটি আদেশ দিবে প্রতিবেদন তৈরি করার জন্য। সেই আদেশ অনুযায়ী আমি প্রতিবেদন তৈরি করব, বা এখানে প্রধান শিক্ষক বা অধ্যক্ষ না হয়ে কোনো অফিসে বড় কর্মকর্তাও হতে পারে। তো সেই ক্ষেত্রে যা চাইবে প্রশ্নে ঠিক তার বরাবরই লিখতে হবে। তা আমার এখানে প্রধান শিক্ষক বলেছে যে কলেজে অনুষ্ঠিত নবীন বরণ উপলক্ষে প্রতিবেদন তৈরি করে দেখাতে, এই কারণে আমি এখানে অধ্যক্ষ বা প্রধান শিক্ষক দিয়েছি। যেটা চাইবে, যদি স্কুল হয় তাহলে প্রধান শিক্ষক, যদি কলেজ হয় অধ্যক্ষ লিখবে। শুরুতেই লিখবো আমরা তারিখ, আমি আজকে কত তারিখ, আমি দিব 8/7/2020। তারপরে আমি চলে আসবো অধ্যক্ষ বা প্রধান শিক্ষক, তারপরে আমার কলেজের নাম। এখন খেয়াল করো যে এই মাইলস্টোন কলেজ এটা পরীক্ষার খাতায় উল্লেখ করবে না, তোমরা এখানে বর্ণ ব্যবহার করবে। যদি দেখা যায় যে এক্সামিনারের সঙ্গে এই কলেজের পূর্বের কোনো শত্রুতা থাকে, তাহলে তোমার খাতা দেখে চিনে ফেলে সে কি করবে, এখানে মার্কস কমিয়ে দিতে পারে। এই জন্য তোমরা বর্ণ অক্ষর ব্যবহার করবে। তারপর আসো ঠিকানা, উত্তরা ঢাকা। তারপরে বিষয় কি, যে নবীন বরণ উপলক্ষে প্রতিবেদন। আমি বলেছি যে নবীন বরণ উপলক্ষে প্রতিবেদন আমাদেরকে প্রধান শিক্ষক করতে বলেছেন, এই কারণে আমি এই বিষয়তে এটা লিখেছি। তারপরে আসে স্মারক নং, অর্থাৎ এটা হলো কলেজের একটা কোড বা পরিচিতি নাম্বার, বা এই প্রতিবেদনের একটা পরিচিতি নাম্বার। আর এটা মাইলস্টোন কলেজের বলে আমি লিখেছি ম ক, আর এখানে কোড নাম্বার হিসেবে আমি 203 ব্যবহার করেছি। ম আর হলো ক, এটা তোমরা চাইলে এখানে অন্য বর্ণ চেঞ্জ করতে পারো, এটার কোনো বাধ্যতামূলক নয়, তবে স্মারক নাম্বার দিতেই হবে। দেখো তারপরে আমি চলে যাব জনাব।
জনাব, এখানে আমি মানে বোর্ড ছোট হওয়ার কারণে আমি লিখে দিতে পারছি না, তবে তোমরা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো। যে আপনার আদেশক্রমে জনাব, আপনার আদেশক্রমে স্মারক নং, ঠিক এটা উল্লেখ করে দিবা, স্মারক নং এত অনুযায়ী কলেজে অনুষ্ঠিত নবীনবরণ উপলক্ষে প্রতিবেদন নিচে পেশ করা হলো। লেখার পরে তোমরা আস্তে আস্তে এটা অনুচ্ছেদ আকারে বা পয়েন্টস করে করে কলেজের এই অনুষ্ঠানমালার তোমার যে সময়সূচি বা অনুষ্ঠানমালার যে তোমাদের অনুষ্ঠান সূচি সুন্দর করে লিখে কখন কোনটা অনুষ্ঠিত হয়েছিল এই বিষয়গুলো খুব সুন্দর করে লিখে তারপরে উপস্থাপন করবে, এবং শেষে তোমরা বিনীত ক এটা ব্যবহার করবে। তাহলে আমরা বোঝাতে পেরেছি যে তদন্ত প্রতিবেদন কি, যে তদন্ত প্রতিবেদন অনুসন্ধানীমূলক প্রতিবেদন, যে আদেশ করবে তার বরাবর লিখতে হবে, কলেজের বা স্কুলের নাম দিতে হবে, বা যদি কোনো কোম্পানি বলে সেখানকার নাম এবং ঠিকানা, তারপরে বিষয়, তারপরে স্মারক নং, এবং এখানে লিখতে হবে যে আপনার আদেশক্রমে স্মারক নং এত অনুযায়ী কলেজে অনুষ্ঠিত নবীনবরণের প্রতিবেদন নিচে পেশ করা হলো। দেওয়ার পরে তুমি আস্তে আস্তে সেটা অনুচ্ছেদ বা পয়েন্টস করে লিখবে। তাহলে আমরা প্রতিবেদনও ক্লিয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা এই রিভিশন ক্লাস বুঝতে পেরেছ, এবং এই রিভিশন ক্লাস বোঝার মাধ্যমে এবং পূর্বে তোমাদের প্রস্তুতি নিয়ে তোমরা সুন্দর মতো পরীক্ষায় দিবে এবং ভালো ফলাফল তোমরা সেখান থেকে পাবে। এই কামনায় আমি রিমা রানী বিশ্বাস তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।